তাজনুবা জাবিন, আপনার কাছে যেতে চাই। হাদির উপর হামলাকারীরা, ধরেন হাদি গুরুতর অসুস্থ, তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে নেওয়া হলো, এভার কেয়ার থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া, ভিসা, আনুষঙ্গিক প্রস্তুতি, সেগুলো নিতে নিতে আজকে রোববার হয়ে গেল। মাঝখানে মাত্র একটা দিন সময়, দ্রুততার সঙ্গেই করেছে সরকার, সাধুবাদ পাওয়ার যোগ্য নিঃসন্দেহে। কিন্তু এরই মধ্যে আমি যমুনা টিভির রিপোর্টটাই দেখছিলাম যে তারা কোন রুট দিয়ে কি যানবাহনে করে গিয়েছেন, মিরপুর থেকে আশুলিয়া হয়ে ময়মনসিংহ গিয়েছেন, যেমনটা পুলিশের বরাত দিয়ে আমাদের রিপোর্টার জানাচ্ছিলেন। ময়মনসিংহ থেকে আরেকটা গাড়ি নিয়ে তারা হালুয়াঘাট একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত গিয়েছেন, সেখান থেকে বাইক নিয়ে তারা, যারা তাদেরকে সহযোগিতা করেছে, আপনি জানেন এরকম পাচারকারী চক্র আছে। ফলে এরকম সেন্সিবল মামলা, যাদের ছবি দৃশ্যমান, তারাও চলে যেতে পারলো। এবং এটা যদি চলে যায় তাহলে আজকে হাদির উপরে যে ঘটনা করে চলে গেল, তাজনুবার উপরে সেই ঘটনা করে চলে যাবে না, বা আরেকজনের উপরে চলে যাবে না, তার নিশ্চয়তা কোথায়? ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। কোনো নিশ্চয়তা নেই আজকে, মানে আমি জানি না এটা এই যে একজন অপরাধী খুন করবে, সন্ত্রাসী করবে, প্রকাশ্যে গুলি চালাবে, তারপর আমরা এটা নিয়ে অনেক লেখালেখি করব, অনেক আওয়াজ করব, প্রকৃত অপরাধ এক্সিকিউটর পিছনে কে আছে, প্ল্যানার কে আছে, এগুলো নিয়ে আমরা টকশোতে কথা বলবো, লেখালেখি করব। এগুলো আমার কাছে মিশু ভাই এখন বুকিশ লাগে, একদম বুকিশ। এগুলোর মধ্যে মানে গত 15 মাসে যে পুলিশ নির্বিচারে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, সেই পুলিশকে সংস্কার করা, নিয়মের মধ্যে আনা এবং একটা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া এই সরকারের একদম প্রায়োরিটি একটা কাজের মধ্যে ছিল, অগ্রাধিকার হওয়া উচিত ছিল। এবং গত 15 মাসে আইন শৃঙ্খলার এই সমালোচনা আমরা প্রত্যেকটা সময় করেছি, কেউ আমাদের কথা গুরুত্ব দিয়ে নেয় নাই। এবং এই জুলাইয়ের যেসব নেতৃত্ব দানকারী, যেসব ছেলেমেয়েরা, যাদের চেহারা পরিচিত, যাদের কণ্ঠ ইফেক্টিভ, যাদের কণ্ঠ ফ্যাসিস্টদেরকে এবং প্রতিপক্ষকে আঘাত করে, তাদেরকে দোষ ধরতেই যেন এক ধরনের আমরা ব্যস্ত ছিলাম গত 15 মাস ধরে। এবং 2 জন সাবেক উপদেষ্টার প্রতি যেভাবে রাডার ছিল, সেরকম রাডার আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার উপর নিতে পারি নাই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কখনো কোনো কার্যকর উদ্যোগ তো দূরের কথা, আমরা বক্তব্য দিতে শুনি নাই, কোনো দায়িত্বপূর্ণ বক্তব্য দিতে আমরা শুনি নাই। এই আইন শৃঙ্খলাকে একটা অগ্রাধিকার দিয়ে একটা নিয়মের মধ্যে আনার উদ্যোগ পর্যন্ত নেওয়া তো দূরের কথা। তাহলে এই যে হাদির উপর যে আজকে গুলি চলবে, জুলাইয়ের উপর যে গুলি চলবে, এটা কি আপনারা এটাকে আমরা জানি না? এটা এমন, এটাকে আমরা আশঙ্কা করি নাই? এবং আপনি দেখেন জুলাইয়ের কিন্তু, আমি এটা ভাগের জন্য বলছি না, বলার জন্য বলছি না, জুলাইয়ের কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করেছি, নতুন পুরনো সব কিছু। কিন্তু আপনি দেখেন নতুনদের উপরেই কিন্তু আক্রোশটা সব কিছু বেশি এবং সমালোচনাটাও বেশি। গত 15 মাসে আমাদেরকে যেভাবে আমাদের ভুলের জন্য, আমরা ভুল করেছি, আমি অস্বীকার করি না, আমাদের ভুলের জন্য যেভাবে শুলে চড়ানো হয়েছে, আমাদের কথাগুলো, আমাদের সঠিক কথাগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে নিয়েছেন। আমরা বারবার বলেছি যে এই ধরনের কালচারাল ফ্যাসিজম বন্ধ করতে হবে, এই ধরনের এদের থেকে আমরা যারা এই পক্ষে আছি আমাদেরকে এক হতে হবে। আমরা যারা জুলাইয়ে একসাথে ফ্যাসিবাদ বিরোধী যে একটা অংশ ছিল, তাদেরকে এক হতে হবে। আমরা নিজেদের মধ্যে যদি একজন উপরে ওঠার জন্য, একজন নিচে নামার জন্য যদি আমরা তাদেরকে ব্যবহার করি, আমরা সব পক্ষ ডুববো। আজকে কিন্তু তাই হলো। আজকে আপনি দেখেন হাদির বুকে গুলি, মানে এখন কিন্তু সবাই আমরা ওই একই জায়গায়। আমরা এই গুলিটা আমরা মনে করি না যে এটা মানে অনাকাঙ্ক্ষিত ছিল, এটা এক্সপেক্টেড ছিল। এবং রক্তাক্ত যে করলো, এই যে আপনি এখন বললেন না যে গুলি করেছে সে পালিয়ে গিয়েছে এবং 24 ঘন্টার মধ্যে পুরো প্ল্যান, এটা কি আপনার অবাস্তব মনে হয়? এটাই তো হওয়ার কথা ছিল, এটাই তো পরিকল্পনা, তো এটাই ছিল। এটা তো রকেট সায়েন্স না যে আপনি এটা বুঝবেন না। কিন্তু আমরা দেখেন আইন শৃঙ্খলার কিচ্ছু করতে পারি নাই, এবং এই পরিস্থিতির উপরেই কিন্তু আমরা আজকে সবাই এই নির্বাচনী মাঠে, আমরা প্রতিদিন গত 48 ঘন্টায় প্রত্যেকটা মানুষ যেখানে দেখা হচ্ছে, ফোনে মেসেজে জানাচ্ছে আমাদের নিরাপত্তার কথা। আমাদের কিন্তু কোনো নিরাপত্তা নেই, একমাত্র উপরওয়ালা ছাড়া আমাদেরকে আর কেউ নিরাপত্তা দিতে পারবে না। এবং আমরা এইভাবেই, এই সংকটময় মুহূর্তেই কিন্তু আমরা মাঠে, এবং এখান থেকে ফিরে যাওয়ার কিন্তু কোনো উপায় নাই এখনো। কিন্তু এখানে কোনো ব্লেম গেম না, এটা একদম পরিষ্কার। আপনার এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এত
বিশাল একটা সাম্রাজ্যের পতনের পরে, ফ্যাসিস্টের পতনের পরে আপনার যে দেশ, এই সরকারের সবচেয়ে অগ্রাধিকার ছিল এদেরকে রক্ষা করা, এদেরকে সুরক্ষা দেওয়া। এখন আপনি অস্ত্রের লাইসেন্স দিবেন, এখন আপনি প্রার্থীদেরকে নিরাপদ, এগুলো দরকার নাই তো। এখন হাদির বুকে গুলি লাগার পর, হাদি রক্তাক্ত হওয়ার পর, জুলাই রক্তাক্ত হওয়ার পর, এসবের তো আর এখন, এগুলো আমাদের কাছে এখন মিনিংলেস। কারণ আমরা বারবার আপনাদেরকে বলেছি, আইন শৃঙ্খলা, একটা ব্যাটারি রিক্সা পর্যন্ত যে চালায়, এটা পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই পুলিশের নাই, এই আইন শৃঙ্খলার নাই। সে কিভাবে জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দিবে? এবং এটা কিন্তু এই সরকারকে, এই প্রশাসনকে, এই দেশকে এই দায়িত্ব, অবশ্যই এই দায় নিতেই হবে। আপনি সিঙ্গাপুর পাঠান আর আমেরিকা পাঠান। জি, আশরাফ ভাই, আপনি নিশ্চয়ই জাবিনকে শুনছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বাস্থ্য উপদেষ্টা, ধরেন গভর্নমেন্টের এই সরকারের সবচেয়ে বড় দুটো অগ্রাধিকারের খাত, তাজনুভারা বা এনসিপির পক্ষ থেকে এই দোষারোপটা খুবই করা হয়, সবাইকেই করা হয়, সিনিয়রদেরকে করা হয়, গণমাধ্যমকে করা হয়, যে ধরেন নাহিদ, আসিফ বা মাহফুজের দোষ ত্রুটি নিয়ে যতটা অ্যানালাইসিস হয়েছে সেটা তাদের ভালো কাজগুলো নিয়ে হয়নি। কিন্তু আপনি কি এটাও দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কোনো কর্নার থেকে কখনো খুব জোরালো হয়েছে, অথবা ওসমান হাদির এই ওপরে আক্রমণের আগেও কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল? আপনি কি খুব বেশি নিরাপদ ফিল করেন? ফলে এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যার কাছে আমার এক সহকর্মী নিরাপত্তা নিয়ে এই প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়েছেন, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি চালান তাকে এই দেশের সবচেয়ে বড় মিনিস্ট্রি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন, ফলে উনি তখন আলু নিয়ে, পেঁয়াজ নিয়ে কথা বলছেন। ফলে এই দায় আসলে কে নেবে? দেখুন, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা দুজন, তারা ডে ওয়ান থেকে পারফর্ম করতে পারছেন না, এবং তাদের ভুলের কারণে, তাদের অপেশাদারী কথাবার্তার কারণে, আচরণের কারণে আমাদের পুরো সরকারের যে অথর্ব চেহারাটা আমরা 15 মাস ধরে দেখতে পেলাম, সেটি কিন্তু তারা নেতৃত্ব দিলেন। এবং আমি কিন্তু একমত যে আসিফ এবং মাহফুজ বা নাহিদকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, কারণ আমরা কালচারালি অনেকে মেনে নিতে পারি নাই তারা কেন উপদেষ্টা হবেন। কিন্তু যাদের পারফরমেন্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা ছিল, তার একটি হচ্ছে স্বরাষ্ট্র। কেননা আপনি জুলাইয়ের পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, ইস্যু তৈরি করা হবে, বিক্ষোভ হবে, কোথাও কোথাও অ্যানার্কি হতে পারে, এগুলো তো প্রেডিক্টেবল। কিন্তু সেখানে আপনি এমন একজনকে বসিয়েছেন যিনি আবোল তাবোল কথা বলেন। এমনকি হাদির উপরে আক্রমণের পরে উনি যে 50 লক্ষ টাকা ঘোষণা করলেন, আউট অফ নাথিং, কোত্থেকে? দেখুন, গত 72 ঘন্টায় দুটি বড় ঘটনা ঘটেছে। একটি হচ্ছে, পুলিশকে তো এলাকা কর্ডন করে ফেলতে হতো আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, তাহলে আক্রমণকারীরা কোথায় যেত এটা আমরা দেখতে পেতাম। পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে দেখলাম না। পৃথিবীর আর কোনো শহরে আপনি আজকে অস্ট্রেলিয়ার ঘটনা দেখেন, আর যে কোনো শহরে যে কোনো দুর্ঘটনা হলেই তার এলাকা কর্ডন করে চেক করা হয় যে হামলাকারীরা কোথায় গেল, ইন অ্যান্ড আউট চেক করা হয়। পুলিশকে আমরা ওই দায়িত্ব পালন করতে দেখলাম না। এখন পুলিশ যদি জাতির উদ্দেশ্যে কথা বলতে শুরু করে, 50 লক্ষ টাকা ধরিয়ে দিলে বা সন্ধান দিলে দেওয়া হয়, এ নিয়ে হাসাহাসি হচ্ছে। কী ধরনের সন্ধান দিলে 50 পাবে, কী ধরনের সন্ধান দিলে তার কম পাবে। তার পরিস্থিতিটার যে গুরুতর পরিস্থিতি, সেটি কিন্তু আমরা সরকারের মধ্যে প্রতিফলিত হতে দেখলাম না। এখন সরকার সিঙ্গাপুরে পাঠাচ্ছে, এগুলো ভালো উদ্যোগ, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে হাদির উপরে আক্রমণ জুলাইয়ের উপরে আক্রমণ।